শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়া তার একটি লেখায় তুলে ধরেছেন বেগম খালেদা জিয়ার সাথে তার প্রথম সাক্ষাতের ঘটনা। কেন সেদিন খালেদা জিয়া ওয়াজেদ মিয়াকে ডেকে নিয়েছিলেন, সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। এছাড়াও শেখ মুজিব হত্যার পর সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও শেখ হাসিনাকে ঘিরে বেশ কিছু ঘটনাও থাকছে এই পর্বে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ওয়াজেদ মিয়া লেখেন, ১৯৮৪ সালের জুন মাসের শেষের দিকে একদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমার আণবিক শক্তি কমিশনের অফিসে এসে আমার কাছ থেকে জানতে চান যে তাদের দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আমার কোনো আপত্তি আছে কিনা। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আমার কোনোরূপ আপত্তি নেই জেনে তিনি ওই ব্যাপারে আমার সঙ্গে পুনরায় আলাপ করবেন বলে চলে যান। উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ৮০ দশকের গোড়া থেকে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সঙ্গে জড়িত ছিলেন এর আইন উপদেষ্টা হিসেবে। ১৯৮৩ সালের গোড়ার দিকে তার সঙ্গে আমার প্রথম আলাপ পরিচয় হয়। এরপর কমিশনের কাজে আমাদের অফিসে এলে তিনি কিছুক্ষণের জন্য হলেও আমার সঙ্গে দেখা করতেন। মাঝে মধ্যে এটা সেটা বিষয় ছাড়াও তিনি কিছু কিছু রাজনৈতিক বিষয়েও আমার সঙ্গে মতবিনিময় করতেন। বিভিন্ন সময় তার কথাবার্তা থেকে আমার ধারণা হয় যে তিনি ব্যক্তিগতভাবে সার্বভৌম সংসদের নিকট জবাবদিহিমূলক সংসদীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী। যা হোক, উপরোক্ত ঘটনার দিন ছয়েক পর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমাকে জানান যে ওই দিনই সন্ধ্যায় বেগম জিয়ার ক্যান্টনমেন্টস্থ বাসায় তার সঙ্গে আমার সাক্ষাতের জন্য বন্দোবস্ত করা হয়েছে। অতঃপর ওই দিন যথাসময়ে আমার অফিসের গাড়িতে ব্যারিস্টার রফিকের সঙ্গে বেগম খালেদা জিয়ার বাসায় যাই। আমার জন্য সময় রাখা হয়েছিল মাত্র আধা ঘণ্টা, কারণ ওই রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত ছিল ৭ দলীয় ঐক্যজোটের একটি গুরুত্বপূর্ণ সভা। যা হোক, সেদিন ব্যারিস্টার রফিকের উপস্থিতিতে প্রায় ১.৫ ঘণ্টা ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার কথাবার্তা হয়। বেগম খালেদা জিয়াকে স্বল্পভাষিণী বলে মনে হলো, কাজেই প্রায় সারাক্ষণ আমি কথা বললাম। ১৯৭৪-এর অক্টোবর ও নভেম্বর মাসে তৎকালীন সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার দুবার যে দীর্ঘ আলাপ হয়েছিল তার সম্পর্কে তখন বেগম খালেদা জিয়াকে বিস্তারিতভাবে অবহিত করি। এছাড়াও আমার সপরিবারে দিল্লিতে থাকাকালীন ১৯৭৭ সালের গোড়ার দিকে জিয়াউর রহমান সাহেব ভারতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শামসুর রহমানের মাধ্যমে আমাকে যে যুক্তরাষ্ট্রের নিয়োগস্থ বাংলাদেশ দূতাবাসে শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক কাউন্সিলর নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তৎসম্পর্কেও বেগম জিয়াকে অবহিত করি। যা হোক, এ জাতীয় কথাবার্তার মধ্য দিয়ে সেদিনের সাক্ষাৎকার সমাপ্ত হয়। এটাই বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার। ১৯৮৭ সালের ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে হাসিনা মহাখালীস্থ আণবিক শক্তি কমিশনের আবাসিক কলোনির ফ্ল্যাটে আমাকে টেলিফোনে জানায় যে বেগম খালেদা জিয়া বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে সঙ্গে নিয়ে সন্ধে ৭টার দিকে সেখানে আসবেন তার ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে আলাপ আলোচনার জন্য। হাসিনা আমাকে আরও বলে যে আমি যেন আণবিক শক্তি কমিশনের গেস্ট হাউসের বৈঠকখানাটি তদুদ্দেশ্যে বন্দোবস্ত করে রাখি। বেগম খালেদা জিয়া কয়েকজন বিএনপির শীর্ষস্থানীয় নেতাকে সঙ্গে নিয়ে সেখানে আসেন রাত ৬:৩০-৭টার দিকে। হাসিনা তখনও সেখানে পৌঁছায়নি। অতএব আমি বেগম খালেদা জিয়া ও বিএনপির অন্যান্য নেতাদের আণবিক শক্তি কমিশনের গেস্ট হাউসের বৈঠকখানায় নিয়ে যাই। অনেক সাংবাদিক ও বিএনপির কর্মীদের ভিড়ে সেখানে স্থান সংকুলান না হওয়ায় আমি বেগম খালেদা জিয়া ও তার দলীয় নেতৃবৃন্দদেরকে গেস্ট হাউসের একটি কক্ষে বসানোর ব্যবস্থা করি। হাসিনা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায় সোয়া ৭টায়। কিছু কথাবার্তার পর নেতৃবৃন্দরা আমার ফ্ল্যাটের বৈঠকখানাটি সাব্যস্ত করেন আলোচনার বৈঠকের জন্য। অতঃপর তারা সবাই চলে আসেন আমার ফ্ল্যাটের বৈঠকখানায়। নেতা নেত্রীদের অনুরোধে আমিও সেখানে উপস্থিত থাকতে বাধ্য হই। প্রায় ১ ঘণ্টা ধরে আলোচনার পর তারা আন্দোলনের দাবিনামার ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে আমি তাদেরকে সবিনয়ে বললাম, আপনারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাবেন, শুধু এই মর্মে আজকের মতো একটা যৌথ ঘোষণা দিন। এর ফলে সরকার বিরোধী আন্দোলনে সঞ্চারিত হবে দারুণ গতি ও শক্তি। ইত্যবসরে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনের দাবিনামা ও অন্যান্য কর্মসূচি সাব্যস্ত করা নিশ্চয়ই সম্ভব হবে। এরপর নেতৃবৃন্দ আরও কিছু কথাবার্তা বলে ২ নেত্রীর নামে একটি যৌথ ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত মোতাবেক তৎক্ষণাৎ একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করা হয়। অতঃপর নেতৃবৃন্দ পুনরায় গেস্ট হাউসের বৈঠকখানায় গিয়ে উপস্থিত সাংবাদিকদের উক্ত ঘোষণাপত্রটি পাঠ করে শোনান। উক্ত যৌথ ঘোষণায় বলা হয়, স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আমরা ১লা ও ১০ই নভেম্বর সহ আন্দোলনের সকল কর্মসূচি সাফল্যের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করে ১৯৭১-এর চেতনা পুনরুজ্জীবিত করা আমাদের লক্ষ্য। এরশাদের সরকারের পদত্যাগের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাই।
উল্লেখ্য, উক্ত ইশতেহার দুই নেত্রীর নামে ঘোষিত হলেও তাতে কেউই স্বাক্ষর করেননি। এই ঘোষণার মধ্য দিয়ে সেদিন সমাপ্ত হয় দুই নেত্রীর শীর্ষ বৈঠক। সেখান থেকে চলে যাওয়ার সময় বেগম খালেদা জিয়া কতিপয় সাংবাদিককে বলেন, আজকের আলোচনা বৈঠকের আয়োজন করার জন্য আমরা ডক্টর ওয়াজেদকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইতপূর্বে একদিন ছেলে জয় আমাকে কিছুটা অভিযোগের সুরে বলে, আম্মু সারা দিন রাত রাজনীতি নিয়ে ব্যতিব্যস্ত থাকায় আমাদের জন্য বিশেষ সময় দিতে পারে না। রোজ সকালে বেরিয়ে যায়, কোনোদিন দুপুরে বাসায় ফেরে, আবার কোনোদিন ফেরে না, কোনোদিন রাত 11-12টার আগে বাসায় ফেরে না। তাছাড়া রাজনীতির কারণে আম্মুকে সরকার কয়েক মাস পর পরই ঘরে বন্দি করে রাখে। এ অবস্থায় আমাদের লেখাপড়ার ভীষণ অসুবিধা হয়। কাজেই আব্বু, আমাদেরকে ইন্ডিয়ার কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। হাসিনা ও ছেলে মেয়েদের এই প্রস্তাবে রাজি হয়। অতঃপর হাসিনা এ ব্যাপারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ী জনাব আজিজ সাত্তারের সঙ্গে সলা পরামর্শ করে। তার কাছ থেকে ভারতের উত্তরপ্রদেশের পাহাড়ি শহর নৈনিতালস্থ স্কুলের ঠিকানা সংগ্রহ করা হয়। অতঃপর 12 মার্চ তারিখে রেহানা ও আমি ছেলে জয় ও মেয়ে পুতিলকে নিয়ে দিল্লি হয়ে নৈনিতাল যাই। তখন আমাদের সঙ্গে ছিলেন জনাব আজিজ সাত্তার, বেগম সাত্তার ও তাদের ছোট মেয়ে। তাদের সব ছেলে ও মেয়ে নৈনিতালস্থ মিশনারি স্কুলে পড়াশোনা করেছে। 1977 সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রেহানা লন্ডন থেকে দিল্লি আসে আমাদের সঙ্গে কিছুদিন কাটাবার জন্যে। ইতপূর্বে রেহানা 1976-এর ডিসেম্বর মাসে লন্ডনে বঙ্গবন্ধুর ফুফাতো ভাই মুমিনুল হক খোকা কাকার নিকট চলে যায়। 1977 সালের 24শে জুলাই তারিখে সেখানে ঢাকার আবু বকর সিদ্দিক সাহেবের দ্বিতীয় ছেলে শফিক সিদ্দিকের সঙ্গে রেহানার বিবাহ হয়। শফিক সিদ্দিক তখন লন্ডনে উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছিল। দুঃখের বিষয়, আমাদের কারোরই তখন ভারত থেকে লন্ডনে গিয়ে উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। অতঃপর হাসিনা ও আমি 1977-এর আগস্টের শেষের দিকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী মুরারজি দেশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করি তার 1 নম্বর সফরজং রোডস্থ বাসভবনে। শ্রী মুরারজি দেশাইয়ের অনুমতিক্রমে তখন রেহানাকে কিছুদিনের জন্য লন্ডন থেকে দিল্লিতে আমাদের কাছে আনার বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য, যখন রেহানা হাসিনার সঙ্গে পশ্চিম জার্মানি যায় তখন সে ছিল উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার পরীক্ষার্থী। কিন্তু 1975-এর 15ই আগস্টের দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক ঘটনার কারণে রেহানা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। অতঃপর 1976-এর জুলাই মাসে রেহানার জন্য ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে ভর্তি হওয়ার আয়োজন করা হয়েছিল। এমনকি এতদুদ্দেশ্যে রেহানার জন্য কিছু কিছু কেনাকাটাও করা হয়েছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে তখন রেহানার শান্তিনিকেতন যাওয়া বাতিল হয়ে যায়। এর ফলে রেহানা ওর ভবিষ্যৎ, বিশেষ করে লেখাপড়ার চিন্তায় ব্যাকুল হয়ে পড়ে। অতঃপর 1976-এর ডিসেম্বর মাসে রেহানা লন্ডনে গিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে রেহানা সহ বাচ্চারা চক্ষু পীড়ায় আক্রান্ত হয়। এমন সময় একদিন ভারত সরকারের উক্ত যুগ্ম সচিব হাসিনাও আমাকে জানান যে ওই রাতে 8টায় আমাদের দুজনকে অন্য এক বাসায় নেওয়া হবে এক বিশেষ সাক্ষাৎকারের জন্য। সে রাতে সেই বাসায় যাওয়ার পথে অপর একটি গাড়িতে আমাদের সঙ্গে যান একজন অতি উচ্চ পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। সেখান থেকে মিনিট 15 জার্নি করার পর আমরা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে পৌঁছাই। অতঃপর অতি উচ্চ পদমর্যাদা সম্পন্ন ওই কর্মকর্তা আমাদের দুজনকে প্রধানমন্ত্রীর বাসভবনের একটি মাঝারি ধরনের বৈঠকখানায় নিয়ে যান। একটি লম্বা সোফায় হাসিনাকে বসানো হয় আর আমাকে আরেকটি লম্বা সোফায়। এর প্রায় মিনিট 10 পর শ্রীমতী ইন্দিরা গান্ধী উক্ত কক্ষে প্রবেশ করে হাসিনার পাশে বসেন। সামান্য কুশলাদি বিনিময়ের পর ইন্দিরা গান্ধী আমার কাছ থেকে জানতে চান যে আমরা 15ই আগস্টের ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছি কিনা। এর জবাবে আমাদের জার্মানির বনে থাকাকালীন সময়ে 15ই আগস্টের ঘটনা সম্পর্কে হুমায়ুন রশিদ চৌধুরী আমাকে রয়টার পরিবেশিত এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত যে দুটো ভাষ্যের কথা বলেছিলেন আমি তার পুনরুল্লেখ করি। অতঃপর ইন্দিরা গান্ধী সেখানে উপস্থিত ওই কর্মকর্তাকে 15ই আগস্টের ঘটনা সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত তথ্য জানাতে বলেন। তখন উক্ত কর্মকর্তা দুঃখ ভারাক্রান্ত মনে ইন্দিরা গান্ধীকে জানান যে বঙ্গবন্ধুর পরিবারের কেউই বেঁচে নেই। এই সংবাদে হাসিনা কান্নায় ভেঙে পড়ে। ইন্দিরা গান্ধী তখন হাসিনাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় বলেন, তুমি যা হারিয়েছ তা আর কোনোভাবেই পূরণ করা যাবে না। তোমার একটি শিশু ছেলে ও মেয়ে রয়েছে। এখন থেকে তোমার ছেলেকেই তোমার আব্বা এবং মেয়েকে তোমার মা হিসেবে ভাবতে হবে। এছাড়াও তোমার ছোট বোন ও তোমার স্বামী রয়েছে তোমার সঙ্গে। এখন তোমার ছেলে মেয়ে ও বোনকে মানুষ করার ভার তোমাকেই নিতে হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের 3-4 দিন পর অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে নয়াদিল্লিস্থ ভারতের স্বাধীনতায় যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তত্ত্ব ইন্ডিয়া গেটের নিকটবর্তী পান্ডারা রোডস্থ প্রতিতলায় 2টি ফ্ল্যাটের একটি সরকারি দোতলা বাড়ির উপরতলায়
একটি ফ্ল্যাট আমাদের জন্য নির্ধারণ করা হয়। ফ্ল্যাটগুলোতে 2টো করে শয়নকক্ষ। এ ফ্ল্যাটটিতে তখন কোনো আসবাবপত্র ছিল না। যা হোক, আস্তে আস্তে বাজার থেকে ভাড়ায় কিছু আসবাবপত্র সংগ্রহ করে আমাদের জন্য বন্দোবস্ত করা হয়। অতঃপর 1 অক্টোবর সাময়িক ও দৈনিক ভিত্তিতে ভারতীয় আণবিক শক্তি কমিশন থেকে আমার জন্য একটি পোস্ট ডক্টরাল ফেলোশিপের বন্দোবস্ত করা হয়। ওই ফেলোশিপের শর্তানুসারে বাসা ও অফিসে যাতায়াতের সুবিধাদির অতিরিক্ত আমাকে দৈনিক প্রদান করা হতো 62 রুপি 50 পয়সা মাত্র। ওই বাসাতেও আমাদের একই নিয়ম পালন করার পরামর্শ দেওয়া হয়, অর্থাৎ বাইরের কারো নিকট আমাদের পরিচয় না দেওয়া, কারোর সঙ্গে কোনোরূপ যোগাযোগ না করা এবং নিরাপত্তা প্রহরী ব্যতি রেখে বাইরে না যাওয়া আমাদের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বলে আমাদের সকলকে স্মরণ রাখার পরামর্শ দেওয়া হয়। সময় কাটানো এবং নিজেদের ব্যস্ত রাখার জন্য আমাদের বাসায় সরবরাহ করা হয় একটি ভারতীয় সাদা কালো টেলিভিশন। এছাড়া আমার একটি নিজস্ব ট্রানজিস্টারও ছিল। ওই বাসায় কোনো টেলিফোন সরবরাহ করা হয়নি, সুতরাং বাংলাদেশ সম্পর্কে খবরাখবর রাখার আমাদের একমাত্র উপায় ছিল আমার ওই ব্যক্তিগত ট্রানজিস্টার। 3রা অক্টোবর তারিখে আমি ভারতীয় আণবিক শক্তি কমিশনের অধীন আণবিক খনিজ বিভাগের দিল্লিস্থ কেন্দ্রে যোগদান করি। উক্ত কেন্দ্রের প্রায়োগিক পদার্থবিজ্ঞান শাখার সঙ্গে আমাকে সংযুক্ত রাখা হয়। তখন এবং ভারতে আমার সারা অবস্থানকালে উক্ত কেন্দ্রের প্রধান ছিলেন শ্রী জি.আর. নারায়ণ দাস। উক্ত অফিস প্রধান এবং পদার্থবিজ্ঞান শাখার বিজ্ঞানী ব্যতীত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর নিকট আমার পরিচয় না দেওয়ার জন্য আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল। শুরুতেই উক্ত কেন্দ্রের খরচে পরমাণু চুল্লির তাত্ত্বিক বিষয়াদি সম্পর্কিত 10 থেকে 15টি পুস্তক আমাকে সরবরাহ করা হয়। একই সঙ্গে দিল্লিস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এর পদার্থবিজ্ঞান বিভাগের সঙ্গে আমাকে যুক্ত করা হয়। তখন ওই পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক M.S. সুডা।